এই 7টি ব্যাংকের পুরনো মালিকরা 7% 7.5% জমা দিয়ে ব্যাংক ফেরত পেয়ে যেতে পারে। তো যারা দুর্নীতি অন্যায় করার কারণে তাদের ব্যাংক ইয়ে করে সরকার নিয়ে করলো, সেই আইনের ভিতরে যখন আবার এটা ফেরত দেওয়ার প্রভিশনটা ঢুকিয়ে দিল, তখন মানুষের মনে স্বাভাবিকভাবে মানুষের মনে আসলো যে বোধহয় আগের ব্যবস্থা ফিরে আসছে, আগের সেই দুর্নীতিবাজ মালিকরাই আবার এটার দায়িত্ব নিয়ে নিবে। কিন্তু এর ভিতরে আবার একটা ঘোষণা আসলো, বা মনে হচ্ছে যে সরকার এই ব্যাপারে একটু শক্ত ব্যাকট্র্যাক করেছে, যে আইন করেছি সত্য, কিন্তু আমরা তাদেরকে বাস্তবে দেব না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আচ্ছা, কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে যে ব্যাংকিং ব্যবস্থাটা চলে গুডউইলের উপরে। ব্যাংকগুলো আবার পুরনো মালিকদের কাছে ফেরত যাবে, এটা একটা অন্য একটা আতঙ্কের সৃষ্টি করলো, এবং এই নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকে যারা কর্মকর্তা তারাও স্লো হয়ে গেল, অর্থাৎ রিফর্মটা ক্ষতিগ্রস্ত হলো। এই ধরনের এই কর্মকাণ্ডটা ছাড়া মেজর কোনো পরিবর্তন করে নাই, এবং তবে এমনিতে যে ছোটখাটো সিদ্ধান্তগুলো নিচ্ছে সেগুলিতে পজিটিভই বলা যেতে পারে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের ব্যাপারটা এখনো মিক্সড। সরকারের আরেকটা পরিবর্তনের দৃশ্যমান হবে বাজেট সাবমিট করার পরে, সেখানে অনেকগুলো আইন পরিবর্তন হবে, অনেকগুলো পদ্ধতি পরিবর্তন হবে। আমরা যারা আলোচনা করি তারা কিন্তু অনেক বিষয় সরকারকে বলছি এটা করেন সেটা করেন। এলডিসি গ্রাজুয়েশনটা সামনে নিজেকে রেডি করেন, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেন, কাস্টমস ডিউটি কমিয়ে আনেন, ভ্যাট রেটটা কমিয়ে আনেন, তারপরে স্প্রেড করে ফেলেন সারা বাংলাদেশে, যত মানুষ ট্যাক্স দিবে সবাইকে ভ্যাট ট্যাক্সের আওতা নিয়ে আসেন। এই পরিবর্তনগুলোকে এবং ট্রেড ফ্যাসিলিটেশন এগুলো করতে সরকার ইচ্ছুক কিনা এটা প্রমাণ পাওয়া যাবে বাজেট করলে, কারণ বাজেটের মাধ্যমে 7-8টা আইনকে পরিবর্তন করা হয় এবং একসাথে একটা মেজর স্টেপ এটা। যেমন কদিন 7-8 দিন আগে মাননীয় অর্থমন্ত্রীর অর্থ উপদেষ্টা প্রফেসর তিতুমিরকে প্রশ্ন করার পরে তিতুমির বলছিল যে আপনারা দেখবেন বাজেট সাবমিট করার পরে আমাদের কিছু প্ল্যান আছে, অনেক পরিবর্তন দেখবেন। আমি আশা করি যে হয়তো পরিবর্তন হবে। আপনাকে একটু সাপ্লিমেন্ট করি, সেটা হলো আপনি দেখছেন এই সময় গত এই 1 বছরে, অর্থাৎ এই পুরো বাজেট সময় প্রায় 1 লাখ কোটি টাকার কিন্তু রাজস্ব ডেফিসিট, অর্থাৎ টার্গেট বা লক্ষ্যপত্রের চেয়ে 1 লাখ কোটি টাকার মতো ঘাটতি রয়েছে। এই ঘাটতি রেখে নতুন বাজেট করে আমাদের এই তারল্য সংকট মেটানো কি পসিবল? ওই যে প্রথম সমস্যাটাকে বুঝতে হবে, সেই বুঝতে হলে সেটা যদি বুঝতো তাহলে গত 6 মাসে এনবিআর একটা রিফর্ম করে নিত, এনবিআর যে দুর্বলতা আছে সেটা পরিবর্তন করতো। এটা তো বাজেটের প্রয়োজন নেই। এনবিআর রিফর্মের ব্যাপারটা, যেমন এনবিআর রিফর্মে যে আইনটা ইন্টারিম গভর্নমেন্ট করেছিল সেই আইনটা তো বাতিল করে দিয়েছে। সেটা কি ভালো কিছু ছিল বলে মনে হয়? অবশ্যই ভালো ছিল, সেপারেট করার কথা ছিল। এখন অবশ্যই একটা কমিটি করেছে এটাকে আবার স্ক্রুটিনি করার জন্য, কিন্তু আমাদের দেশে কমিটি স্ক্রুটিনি করার জন্য কমিটি করার অর্থ হলো এটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেওয়া। তা আমরা তো ইমিডিয়েট চাই, কারণ এনবিআর এর রেপিড ওভারহোলিং ছাড়া যে বাজেট যে ঘাটতি অথবা রেভিনিউ যে ঘাটতি আছে এটা কোনোদিনই পূরণ করা যাবে না, বক্তৃতা দিয়ে পূরণ করা যাবে না। সুতরাং আমরা সেখানে ইফেক্টিভ মেজার্স দেখতে চাই।